মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় মুঘল সম্রাট ছিলেন নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন। আপনি কি জানেন কিভাবে সিঁড়ি থেকে পড়ে মুঘল সম্রাট হুমায়ুনের মৃত্যু হয়েছিল? আসুন এই পর্বে জানি যেভাবে সিঁড়ি থেকে পড়ে মৃত্যু হয় মুঘল সম্রাট হুমায়ুনের। হুমায়ুন সম্বন্ধে একটা প্রচলিত কাহিনী আছে যে একবার তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন। তার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। তার বাবা বাবর হুমায়ুনের পালঙ্ক ঘিরে 3বার পরিভ্রমণ করে প্রার্থনা করেন, হে ঈশ্বর, যদি জীবনের বদলে জীবন দেওয়া হয় তাহলে আমি বাবর আমার পুত্র হুমায়ুনের জীবনের বদলে নিজের জীবন দান করতে প্রস্তুত। হুমায়ুনের বোন গুলবদন বেগম হুমায়ুন্নামাতে লিখেছেন, সেদিন থেকেই বাবর অসুস্থ হয়ে পড়লেন আর হুমায়ুন সুস্থ হয়ে উঠতে লাগলেন। একটা সময়ে বাবর পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়লেন। সম্ভাল থেকে দিল্লিতে ডেকে পাঠানো হলো হুমায়ুনকে। হুমায়ুন তার বাবার মৃত্যুর 4 দিন আগে আগ্রা পৌঁছান। বাবর তার সব সেনাপতিকে এক জায়গায় ডেকে স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে হুমায়ুনই হবেন তার উত্তরাধিকারী। যেভাবে সেনাপতিরা বাবরের প্রতি খেয়াল রাখেন, সেই একইভাবে যেন তারা হুমায়ুনকেও আগলে রাখেন, বলেছিলেন বাবর। আবার হুমায়ুনকে বাবর এই শিক্ষাও দিয়েছিলেন যে তিনি যেন প্রজাদের আর নিজের ভাইদের দিকে খেয়াল রাখেন আর তাদের প্রতি দয়া পরবশ হয়ে শাসন কাজ পরিচালনা করেন। ইব্রাহিম লোদির বিরুদ্ধে যুদ্ধ। হুমায়ুনের জন্ম কাবুলে 1508 সালে 6 মার্চ। যখন তিনি মসনদে বসলেন তখন তার বয়স মাত্র 27 বছর। ওই বয়সে তার ভালো খারাপ সব গুণই সামনে চলে এসেছিল। সেই সব দোষ গুণগুলো চিরজীবনই তার সঙ্গী থেকেছে। এর ফলে কখনো তিনি সফল হয়েছেন, আবার কখনো ডুবে গেছেন গভীর হতাশায়। মাত্র 12 বছর বয়সে হুমায়ুনকে একটি প্রদেশের দায়িত্ব দেন বাবর। আর 17 বছর বয়সে যখন ভারত অভিযান শুরু করলেন বাবর, তাতেও বাবরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন তার পুত্র হুমায়ুন। বাবর তার আত্মজীবনী বাবরনামাতে লিখেছেন, আমি হিসার ফিরুজার গভর্নরের নেতৃত্বে হুমায়ুনকে পাঠিয়েছিলাম ইব্রাহিম লোদির সামনের সারির সৈন্যদের মোকাবিলা করতে। সে যখন লোদির সৈন্যদের পরাস্ত করতে সক্ষম হলো, তাকে উপহার হিসাবে হিসার ফিরুজা জায়গিরটাই দিয়ে দিয়েছিলাম। পানিপথের যুদ্ধ জয়ের পর আমি তাকে পাঠাই আগ্রার দখল নিতে। গোয়ালিয়রের রাজার তরফ থেকে তাকে একটা বড় হিরে উপহার হিসাবে দেওয়া হয়েছিল। ওই হিরে এতই দামি ছিল যে সেই অর্থ দিয়ে সমগ্র পৃথিবীর সব মানুষকে 2.5 দিন খাওয়ানো যেত। আমি যখন আগ্রা পৌঁছাই, আমার ছেলে সেই হিরে আমাকে নজরানা হিসাবে দেয়, কিন্তু আমি সেটা তাকেই ফিরিয়ে দিই, লিখেছেন বাবর। হুমায়ুনের বিরুদ্ধে একটি অভিযোগ বরাবরই এসেছে তার ইচ্ছা শক্তির ব্যাপারে। বলা হয় যে তিনি যুদ্ধ জয়ের ক্ষেত্রে কম ইচ্ছা শক্তি পোষণ করতেন। বাবরের মৃত্যুর সময় মুঘল সাম্রাজ্য এতটা নড়বড়ে হয়ে পড়েছিল যে 3 দিন ধরে তার মৃত্যুর খবর বাইরের কাউকেই জানানো হয়নি। হুমায়ুন শাসন ভার নেন 1530 সালে 30শে ডিসেম্বর। ইতিহাসবিদ এস.এম. বার্কে তার বই আকবর দ্য গ্রেটেস্ট মুঘল এ লিখেছেন, ঘোড়া ছোটানো বা তীরন্দাজ হিসাবে হুমায়ুন পারদর্শী ছিলেন ঠিকই, কিন্তু যুদ্ধ জয়কে আরো মজবুত করার ব্যাপারে তার ইচ্ছা শক্তির অভাব ছিল। নেতৃত্ব দেওয়ার প্রতিভারও খামতি ছিল তার মধ্যে। এই জন্যই খুব কাছের মানুষরাও হুমায়ুনকে ছেড়ে দূরে সরে গেছেন নানা সময়। অথচ সেই সময়গুলোতেই হুমায়ুনের তাদেরকে খুব প্রয়োজন ছিল। আবার সামনে কোনো বাধা এলে ভয় না পেয়ে তা অতিক্রম করার ক্ষমতাও ছিল হুমায়ুনের। সম্রাট হিসাবে তার প্রথম যুদ্ধ অভিযান ছিল 1531 সালে। জৌনপুরের কাছে মাহমুদ লোধিকে সেই যুদ্ধে পরাস্ত করেন হুমায়ুন। আর শেরশাহের ক্রমবর্ধমান শক্তির মোকাবিলা করার জন্য হুমায়ুনকে পূর্ব দিকে অভিযান চালাতে হয় 1534 সালে। কিন্তু বাহাদুর শাহের বিপদ থেকে নিজের মসনদ রক্ষা করার জন্য মাঝপথে তাকে ফিরে আসতে হয়। এর ফলে শের শাহের ক্ষমতা আগের থেকে বেড়ে গেল, আর হুমায়ুন সে বছরই পাড়ি দিলেন মালওয়ালা আর গুজরাতের দিকে। তবে হুমায়ুন শের শাহের মুখোমুখি হন আরও কয়েক বছর পর 1537 সালে। সে বছর মার্চ মাসে শের শাহকে কবজায় আনার জন্য হুমায়ুন পূর্ব ভারতের দিকে রওনা হন। বাংলা রাজধানী গৌড় দখল করে ফেলেন হুমায়ুন। সে সময়ের নামকরা ইতিহাসবিদ জোহর আফতাবচি তার বই তাজকিরাত উল ওকিয়াতে লিখেছেন, গৌড় দখল করার পরে হুমায়ুন একটা বড় সময়ের জন্য নিজের হারেমে কাটান। সেই সময় তিনি একেবারে বাইরে বের হতেন না। এই সুযোগে শের শাহ বেনারস আর জৌনপুর দখল করে ফেলেন। এরপরে হুমায়ুন যখন রাজধানীর দিকে ফিরতে শুরু করেন, মাঝপথেই তাকে আটকিয়ে দেন শের শাহ। তিনি আরও লিখেছেন, 1539 সালের 7ই জুন চৌসার যুদ্ধে পরাজিত হন হুমায়ুন। ওই লড়াইতে তিনি নিজে যুদ্ধে নেমেছিলেন। তার হাতে একটি তীর বিঁধে গিয়েছিল। তিনি আদেশ দিয়েছিলেন অন্য সৈনিকদের এগিয়ে যেতে, কিন্তু একজনও সেই নির্দেশ পালন করেনি। নিজের প্রাণ বাঁচাতে হুমায়ুনকে লড়াইয়ের ময়দান থেকে পালিয়ে যেতে হয়েছিল। গঙ্গা পেরোনোর সময় প্রবল স্রোতে তার ঘোড়া ভেসে যায়। সেই সময় একজন তার প্রাণ বাঁচায়। পরে সেই ব্যক্তিকে আধা দিনের জন্য নিজের সিংহাসনে বসিয়ে ঋণ চুকিয়েছিলেন সম্রাট হুমায়ুন।
কনৌজের যুদ্ধেও হারতে হয় হুমায়ুনকে। পরের বছর চৌসার যুদ্ধে পরাজয়ের বদলা নিতে রওনা হন হুমায়ুন। সেই সময় তার ঘনিষ্ঠ কয়েকজন সেনাপতি তাকে ছেড়ে চলে যায়, যার ফলে কনৌজের যুদ্ধে আবারও শেরশাহের কাছে পরাজিত হন হুমায়ুন। জোহর আফতাবজি লিখেছেন, আফগান সৈনিকরা হুমায়ুনের চোখের সামনে তার তোপখানা লুট করছিল। হুমায়ুনের নজরে পড়ে এক বুড়ো হাতি, যেটা একসময় তার বাবার কাছে ছিল। ওই হাতিতে চেপে তিনি পালানোর চেষ্টা করেন, কিন্তু একটা সময় তার মনে হয় যে মাহুত যেন যুদ্ধক্ষেত্র থেকে দূরে নিয়ে যাওয়ার বদলে শত্রু শিবিরের দিকে তাকে নিয়ে যাচ্ছে। হাওদায় লুকিয়ে থাকা এক হিজড়া হুমায়ুনকে পরামর্শ দেয় তিনি যেন তরবারি দিয়ে ওই মাহুতের মাথাটা কেটে দেন। ওদিকে আবার হুমায়ুন নিজে হাতি চালাতে পারেন না, তাই মাহুত ছাড়া তিনি তো এগোতেই পারবেন না। তখন ওই হিজড়া বলে যে সে কিছুটা হাতি চালাতে পারে, সে হুমায়ুনকে নিরাপদ জায়গায় নিয়ে যাবে। হুমায়ুন এই কথা শুনে মাহুতের মাথা কেটে ফেললেন। মুঘল সম্রাট হুমায়ুনের সঙ্গে তার ভাইদের মতবিরোধ ছিল চূড়ান্ত। কনৌজ থেকে আগ্রা পর্যন্ত হুমায়ুনকে যেতে হয়েছিল একটা ধার করা ঘোড়ায় চেপে। ততক্ষণে তার পরাজয়ের খবর ছড়িয়ে পড়েছে। জোহর আফতাবজি লিখেছেন, আগ্রা আর কনৌজের মাঝামাঝি ভানগাঁও নামের একটা গ্রামে প্রায় 1000 মানুষ হুমায়ুনকে আটকিয়ে দেয়। তাদের দাবি ছিল সম্রাটের সেনারা গ্রামে লুটপাট চালিয়েছে, হুমায়ুনকে সব ফেরত দিতে হবে। হুমায়ুন তার দুই ভাই হিন্দাল আর আসকারকে গ্রামবাসীদের সঙ্গে কথা বলার দায়িত্ব দিলেন, কিন্তু তারা দুজন নিজেদের মধ্যেই ঝগড়া বাঁধিয়ে ফেলল। কোনো মতোই গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তিনি শেষমেশ আগ্রা পৌঁছালেন। তবে 1540 সালেই বাবার মৃত্যুর ঠিক 10 বছরের মধ্যে হুমায়ুনকে আগ্রা ছাড়তে হয়। যখন আগ্রা থেকে পালাচ্ছেন হুমায়ুন, শেরশাহ তার রাজপুত সেনাপতি ব্রহ্মদত্ত গোড়কে নির্দেশ দিলেন হুমায়ুনকে তাড়া করতে। আব্বাস সারওয়ানি লিখেছেন, গোড়ের উপরে নির্দেশ ছিল যে হুমায়ুনের সঙ্গে লড়াই না করে শুধু তাকে তাড়া করার, আবার হুমায়ুনকে আটক করারও কোনো উদ্দেশ্য ছিল না। আসলে শেরশাহ তাকে ভারত থেকে তাড়ানোর কথাই ভেবেছিলেন। হুমায়ুনের ভারত থেকে পলায়ন এবং দিল্লি পুনরুদ্ধার। হুমায়ুনের বোন গুলবদন বেগম লিখেছেন, লাহোরে পৌঁছে হুমায়ুন শেরশাহকে বার্তা পাঠালেন, আমি আপনার জন্য গোটা হিন্দুস্তান ছেড়ে দিয়েছি, কিন্তু আমাকে অন্তত লাহোরে থাকতে দিন। শেরশাহের জবাব ছিল, আমি তোমার জন্য কাবুল ছেড়ে রেখেছি, তুমি সেখানে চলে যাচ্ছ না কেন? পরের 15 বছর হুমায়ুনকে দিল্লির মসনদ ছেড়ে ইরান, সিন্ধ আর আফগানিস্তানে কাটাতে হয়। একটা বিস্ফোরণে 1545 সালের মে মাসে মৃত্যু হয় শেরশাহের। 1553 সালে তার মারা যায় তার পুত্র। তারপরে শেরশাহের সাম্রাজ্য ধীরে ধীরে ভাঙতে শুরু করে। পরের বছর কাবুলে খবর পৌঁছায় যে সেলিম শাহ সুরির মৃত্যু হয়েছে আর তার ছেলেকে মেরে ফেলেছে তার আপন চাচারাই। হুমায়ুন তার সাম্রাজ্য পুনরুদ্ধারের স্বপ্ন দেখতে শুরু করলেন। সে বছর নভেম্বর মাসে যখন হুমায়ুন কাবুল থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হলেন, তখন তার কাছে মাত্র 3000 সৈন্য ছিল। ভারতে প্রবেশের আগে যখন সিন্ধু নদ পাড়ি দিচ্ছেন হুমায়ুন 1554 সালের ডিসেম্বর মাসে, তখন সুরি বংশের 3 দাবিদার সামনে এসে গেছে। এদের মধ্যে সবথেকে প্রধান দাবিদার ছিলেন সিকান্দার শাহ। তিনি দিল্লি থেকে পাঞ্জাবের রোহতাস পর্যন্ত এলাকা নিয়ন্ত্রণ করতেন। হুমায়ুন যুদ্ধে নামার আগে কান্দাহার থেকে বৈরাম খানকে ডেকে পাঠালেন। 12 বছরের আকবরও ছিল তার সঙ্গে। হুমায়ুন যখন 1555 সালে 24শে ফেব্রুয়ারি লাহোরে প্রবেশ করছেন, তখন তাকে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। সরহিন্দের লড়াইতে আকবর একটা সেনাদলের নেতৃত্ব দিলেন। সিকান্দার সুরি লড়াইয়ের ময়দান থেকে পালিয়ে পাঞ্জাবের জঙ্গলে আশ্রয় নিলেন। 23শে জুলাই 1555 দিল্লিতে প্রবেশ করলেন হুমায়ুন, কিন্তু ভাগ্য তার সহায় হয়নি বেশি দিনের জন্য। হুমায়ুনের শেষের সেই দিনগুলি। দিনটা ছিল 24শে ফেব্রুয়ারি 1556। শেষ আফিমের বড়িটা খাবার জন্য তিনি গোলাপ জল আনতে হুকুম করেছিলেন। এর আগে হজ থেকে ফিরে আসা কয়েকজনের সঙ্গে দুপুরে সাক্ষাৎ করেন তিনি। লাল পাথরের তৈরি নিজের লাইব্রেরি ঘরে তাদের সঙ্গে সাক্ষাতের জায়গা ঠিক করা ছিল। ওই লাইব্রেরিটা আবার ছিল ছাদের উপরে। তাদের ছাদে নিয়ে যাওয়ার আরও একটা কারণ ছিল, জুম্মার নামাজের জন্য জড়ো হওয়া প্রজারা তাদের সম্রাটকে যাতে ছাদ থেকে দেখতে পায়। ওই দলের সঙ্গে সাক্ষাতের পর তার গণিতজ্ঞকে ডেকে পাঠিয়েছিলেন হুমায়ুন। হুমায়ুনের বোন গুলবদন বেগম লিখেছেন, সেদিন খুব ঠান্ডা ছিল, জোরে হাওয়াও বইছিল। হুমায়ুন ছাদ থেকে নামতে শুরু করেন। হঠাৎই মসজিদের আজানের আওয়াজ আসে। সেটা শুনে ধার্মিক হুমায়ুন সিঁড়িতে সিজদা করার জন্য একটু ঝুঁকতে গিয়েছিলেন, আর তখনই তার পোশাকে পা জড়িয়ে যায়। সম্রাট হুমায়ুন সিঁড়ি থেকে গড়িয়ে পড়তে থাকেন। তার সহচররা তাকে ধরার চেষ্টা করেছিল বটে, কিন্তু সম্রাট ততক্ষণে গড়িয়ে পড়েছেন অনেকগুলো সিঁড়ি। তারা তাড়াতাড়ি নিচে নেমে দেখে সম্রাট মাটিতে পড়ে আছেন। মাথায় গভীর আঘাত পেয়েছিলেন হুমায়ুন, আর তার ডান কান থেকে রক্ত বেরোচ্ছিল। হুমায়ুন এরপর আর চোখ মেলে তাকাননি। 3 দিন পরে মৃত্যু হয় মুঘল সম্রাট হুমায়ুনের।